সুধী দর্শক মণ্ডলী, সকলকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আজকে আমাদের এটিএন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টর স্টেশনে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে মূলত আমরা দর্শকদের জন্য বিভিন্ন সাধারণ রোগ নিয়ে আলোচনা করে থাকি। মানব শরীরের বিভিন্ন অঙ্গের বিভিন্ন সাধারণ রোগের জন্য আমাদের প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এবং এই সব রোগের প্রতিকার, প্রতিরোধ এবং কোথায় আমরা চিকিৎসা নেব সেসব ব্যাপারে আমরা অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। সেই সব সমস্যার সমাধান নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আজকে এই উপলক্ষে যেই অর্গান নিয়ে বা যে অঙ্গ নিয়ে আলোচনা করব সেটা আমাদের মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি হার্ট বা হৃদয়। সেই হার্ট ফেইলিওর রোগ নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথে আলোচক হিসেবে আছেন ডাক্তার এমএম আলম সাদি। উনি আছেন ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, হৃদরোগ, বাতজ্বর এবং মেডিসিন বিশেষজ্ঞ। আছেন চিফ কনসালটেন্ট করোনারি কেয়ার ইউনিট, পার্কভিউ হাসপাতাল, চট্টগ্রাম লিমিটেড। সেই সাথে যথারীতি সঞ্চালনায় আমি ডাক্তার সাগরিকা শারমিন আছি, সহযোগী অধ্যাপক, সার্জারি বিভাগ, মেডিসিটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে। শুধু দর্শক, আসুন আমরা কথা না বাড়িয়ে হার্ট কিংবা হার্ট ফেইলিওর যে হৃদরোগের একটা খুব কমন যেটা মৃত্যুর কারণ হার্ট ফেইলিওর, সেটা সম্পর্কে আমরা আগে জানি। আপনি আমাদেরকে যদি বলেন যে আমাদের সাধারণ দর্শকদের উদ্দেশ্যে হার্ট ফেইলিওরটা কি? হার্ট ফেলিওর হচ্ছে কিছু সিমটম এবং কিছু সাইন যেগুলো কারণ কি ওই আপনার সিস্টেমিক এবং পালমোনারি আর্টারিতে কনজেশন হচ্ছে এখানে। এবং এটাকে কীভাবে আমরা বুঝতে পারবো যে দেয়ার ইজ রেইজড নেট্রিউটিক পেপটাইড বলে একটা জিনিস যেটা আপনারা রেইজ করে, এটাই হচ্ছে আমরা হার্ট ফেলিওর নেচার। তাহলে কয়েকটা ব্যাপার এখানে, একটা হচ্ছে সাইন্স অ্যান্ড সিমটম অফ হার্ট ফেলিওর। সেকেন্ড ওয়ান সেটা হচ্ছে পালমোনারি এবং সিস্টেমিক সার্কুলেশনের কনজেশন। অ্যান্ড থার্ড ওয়ান ইজ রেইজড নেট্রিউটিক পেপটাইড। এইটাই হচ্ছে হার্ট ফেলিওর। হার্ট ফেইলিওরটা কি আপনারা কয় ভাগে ভাগ করতে পারবেন? এটা কোনো প্রকারভেদ কি আছেন? হার্ট ফেলিওর আগে আমরা দেখতে পেলাম যে এটা জাস্ট হার্ট ফেলিওর একটা শর্টনেস অফ ব্রেথের উপর বেস করে কতগুলো ভাগে ভাগ করা হতো, কিন্তু এখন সেটা নয়। এখন সেটা হচ্ছে মেইনলি হচ্ছে হার্টের ইজেকশন ফ্র্যাকশন, এটা নিয়ে হচ্ছে এটা ভাগ করা হয়েছে। এখন ইজেকশন ফ্র্যাকশনটা কারো যদি রিডিউসড হয় তাহলে একটা টাইপ, মডার্নলি রিডিউসড সেটা এক ধরনের টাইপ, এবং প্রিজার্ভ যেটা হার্ট ইজেকশন ফ্র্যাকশন সেটা হচ্ছে আরেকটা টাইপ। এই মেনে তিনটা ধরনেরই পাচ্ছি আমরা। কারণ হচ্ছে এইগুলোর উপর বেস করে হচ্ছে এটা ট্রিটমেন্ট, এটার লক্ষণগুলো এটাই হচ্ছে পাওয়া যাবে। তখন হার্ট ফেলিওরে ইজেকশন ফ্র্যাকশন একটা মূল ভূমিকা পাওয়া হচ্ছে। এই ইজেকশন ফ্র্যাকশনটা কতটুকু হলে আপনারা মিনিমাম ধরেন যে হার্টটা ভালো আছে, বা সেটাকে কোনো রেঞ্জ আছে? ইউজুয়ালি হার্ট ফেলিওর আমরা যখন বলি যে প্রেজার্ভ, সেটা হচ্ছে ইউজুয়ালি 50%-এর উপরে যদি থাকে। 50% নিচে আসা মানে হচ্ছে সে এখন ফেলিওর দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে, তার হচ্ছে হার্ট দুর্বল হয়েছে। সেটা যদি খুব বেশি পরিমাণে যায় তাহলে হচ্ছে একদম ফুললিতে আমরা তো রিডিউসডই বলবো। এটা হচ্ছে আর যদি মাইনলি রিডিউসড সেক্ষেত্রে হচ্ছে একটা টাইম। এরপরে আসি যে হার্ট ফেলিওরের এই যে একটা রোগ, এটা কি কোনো কারণ আছে, মানে আগে থেকে তার প্রেশার থাকা বা হার্টের কোনো ইসচেমিয়া থাকে, এরকম কোনো ব্যাপার কি আছে কি না? হার্ট ফেলিওরের কমন তো একটা হয়তো আমি তো শুনছি যে হার্ট রিলেটেড তাহলে একটা থাকবে। প্রথমে আমরা ইসকেমিক হার্ট ডিজিজটা ধরে ফেললাম। সেকেন্ড যেটা সেটা হচ্ছে কিছুটা ভালভুলার হার্ট ডিজিজ যদি থাকে, সাথে যদি এট্রিয়াল ফিব্রিলেশন যদি থাকে, পেশেন্টের যদি আগের থেকে যদি ডায়াবেটিস থাকে, হাই প্রেশার থাকে, এগুলো একটা কারণ কতগুলো। এরপর যেটা পাই সেটা হচ্ছে পেশেন্ট অ্যানিমিক পেশেন্ট ইনফেকশন আছে, কিছু ইনফেকশন যেগুলোতে হচ্ছে ভাইরাল হার্ট মায়োকার্ডিটিস ডেভেলপ করার পর আস্তে 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 সে হার্ট ফেলিওরের দিকে চলে যায়। তখন কয়েকটা জিনিস আমরা পাচ্ছি। এছাড়া হার্টের নিজস্ব কতগুলো রোগ আছে যেগুলো কার্ডিওমায়োপ্যাথি নামে পরিচিত। কার্ডিওমায়োপ্যাথি যদি থাকে তাও সে হার্ট ফেলিওরের দিকে যেতে পারে। আর যদি তার অ্যামাইলোডোসিস যদি থাকে, এগুলোতেও কিন্তু তার হার্ট ফেলিওর। শুধু দর্শক, আপনারা শুনতে পেলেন হার্টের নিজের কিছু রোগ যেটাকে আমরা বলি ইসচেমিক হার্ট ডিজিজ,
তার মানে হার্টের নিজের রক্ত চলাচলই কমে যাওয়া, সেটা থেকে হার্ট ফেলিওর হতে পারে। কার্ডিওমায়োপ্যাথি যেটা উনি বললেন সেটাও হার্টেরই রোগ, হার্টের মাসেলের পরিমাণ বা বাগ বেড়ে যাওয়া। এছাড়া আরও যেটা দুইটা উনি খুব গুরুত্বপূর্ণ কথা বললেন হার্ট ফেলিওর। বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক আরটিপিসিআরের সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিআইসিইউ, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। একটা হচ্ছে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা। আমাদের দেশে কিন্তু অ্যানিমিয়া কিংবা রক্তশূন্যতা খুব কমন, এবং বিশেষত দেখা যায় মহিলারা আমরা পাই রক্তশূন্যতাটা খুব কমন। রক্তশূন্যতা থেকে কিন্তু হার্ট ফেলিওর হতে পারে। তো সুতরাং এটা আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আরেকটা যেটা বললেন সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনফেকশন। আমাদের দেশের এই সাবকন্টিনেন্টে এবং বিশেষ করে বাংলাদেশে এই ইনফেকশনের রেটটা কিন্তু বিশেষ করে সার্জারি পেশেন্টদের আমরা দেখি যে ইনফেকশনের রেটটা খুব বেশি, এবং ইনফেকশন থেকে ব্যাকটেরিয়া ছড়িয়ে গিয়ে হার্টে পর্যন্ত গিয়ে সেটাকে আমরা বলি সেপ্টিসেমিয়া, সেপ্টিক শক, সেখান থেকেও হার্টের ফেলিওর হতে পারে। এবং কোভিড-19 যখন হলো তখনও দেখলাম যে আমরা কোভিড-19 পেশেন্টগুলোরও অনেক সময় দেখা যায় তাদের কাছে হার্ট ফেলিওর নিয়ে ডেভেলপ করেছে, কারণ হচ্ছে মায়োকার্ডিটিস ডেভেলপ করেছিল তাদের। হ্যাঁ, মায়োকার্ডিটিস। শুধু দর্শক শুনলেন যে আমাদের যে কোভিড কিন্তু এখনও চলে যায়নি, সেটা মহামারী হিসেবে বা সেটার মৃত্যু হার কমে গেছে, কিন্তু কোভিড কি হচ্ছে, এখনও মানুষের কোভিড হয় এবং ডায়াগনোসিস হয়। সুতরাং কোভিড হলেও আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমাদের হার্টে ঠিক আছে কিনা, প্রয়োজনে হার্টের কিছু টেস্ট আমরা করে নিতে পারি। আপনি যদি একটু বলেন যে হার্টের কী টেস্ট আপনার করে থাকেন যে হার্টের চেক আপের জন্য, বা একটা বলেছেন ইজেকশন ফ্র্যাকশন, ওটা ইকোকার্ডিওগ্রাফি। এখন বেশি কিছু লাগবে না এখানে, একটা হচ্ছে যদি কিছু বায়োকেমিক্যাল মার্কার আছে কিছু, সেই বায়োকেমিক্যাল মার্কারগুলো যদি আমরা পেয়ে থাকি তাহলে হবে। যেমন এক নাম্বার যেটা সেটা হচ্ছে অ্যান্টিপ্রোবিএনপি, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। এটার উপরে বেস করে হচ্ছে হার্ট ফেলিওর লেভেলটা এখন কীরকম, হার্ট ফেলিওরের ভবিষ্যৎটা কীরকম, আমরা এটা নির্দিষ্ট আমাদের বর্তমান এবং ভবিষ্যতের অবস্থানটা আমরা বুঝতে পারবো হচ্ছে অ্যান্টিপ্রোবিএনপি। টোপোনিন টি, সেটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। এছাড়া আরেকটা যেটা সেটা হলো যে তার গ্রোথ ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর, এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু, এটাও কিন্তু হচ্ছে বায়োকেমিক্যাল মার্কার। এখন আসি আমরা কিছু ইমেজের হচ্ছে কিসের মাধ্যমে করবো, সেটা ইকোর মাধ্যমে। তো ইকোর মাধ্যমে হচ্ছে যে আমরা একটা যদি ইলেকট্রিক্যাল কমপ্লায়েন্স যদি মাপতে পারি তাহলে কিন্তু সেটা একটা আমাদেরকে ইম্পর্টেন্ট আমাদেরকে দেবে, অ্যাসেস করার একটা সুযোগ দিয়ে দেবে। লাস্ট অফ অল যেটা সেটা হচ্ছে টেপসি, একটা ইম্পর্টেন্ট ইস্যু, যেটা টেপসি লেস দেন 17% যদি হয় তাহলে বোঝা যাবে যে এটা ইট গোজ ইন ফেভার অফ হার্ট ফেলিওর। অনেক ধন্যবাদ। আমরা অনেকগুলো টেস্টের কথা জানলাম। যদি আমাদের সিমটম দেখা যায় যে হার্টে কোনো সমস্যা, বা অবশ্যই আমরা অতি শীঘ্রই একজন হৃদরোগ বিশেষজ্ঞ শরণাপন্ন হব। এখন আমরা হার্ট ফেলিওরের বিভিন্ন কারণগুলো বা জানলাম যে কতটুকু ইজেকশন ফ্র্যাকশন হলে হার্টের কর্মক্ষমতা কতটুকু কমে গেলে, অ্যানিমিয়া হলেও হতে পারে, ইনফেকশন হলেও হতে পারে। আপনি কি একটু বলবেন যে অনেকে হার্ট ফেলিওর মানে ধরে নেয় যে মৃত্যু, হার্ট ফেলিওর মানে কি মৃত্যু? না, এখন এমন কতগুলো সিস্টেম এসেছে যেটার মাধ্যমে আমরা হার্ট ফেলিওর মানেই মৃত্যু না। কারণ প্রথমে কয়েকটা ব্যাপার এখানে ঘটে। কি হচ্ছে, হার্ট ঠিকমতো কাজ করছেন, তাহলে হার্টের কাজটা আমাকে করাতে হবে।
তাহলে সেরকম হচ্ছে আমরা কিছু ডিভাইস এসেছে নতুন, আর যেগুলো বেশ কিছুদিন ধরে কাজ করছে। ইমপ্লান্টেবল কার্ডিওভাস্কুলার ডিফিব্রিলেটর একটা, সিআরটি আর একটা, তারপর হচ্ছে মাইট্রাল রিগার্জিটেশন অথবা টার্গাস্পিড যে রিগার্জিটেশন থাকবে সেগুলোকে যদি আমরা কারেকশন করে দিই তাহলে তাকে খুব পেশেন্ট সার্ভাইভ করবে। তাহলে সুতরাং একটাই ফার্স্ট হচ্ছে যে রোগটাকে ধরা, তার কতটুকু লেভেল আছে সেটা একটা অ্যাসেস করা, এবং লাস্ট অফ অল যেটা সেটা হচ্ছে উপযুক্ত পরিমাণ ট্রিটমেন্ট দিয়ে দেওয়া, তাহলে গ্র্যাজুয়ালি সে ভালো থাকবে। সুতরাং হার্ট ফেলিয়ার হওয়া মানেই মৃত্যু নয়, হার্ট ফেলিয়ার হওয়া মানে হচ্ছে আমরা বেঁচেও থাকতে পারি। অনেক ধন্যবাদ, খুব আশার কথা। হার্ট ফেলিওর মানেই যে মৃত্যু নয়, এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের এখন বিশেষ করে আমাদের চট্টগ্রাম অঞ্চলেও অত্যাধুনিক চিকিৎসা রয়েছে, অত্যাধুনিক ইনভেস্টিগেশন কিংবা পরীক্ষা নিরীক্ষা আছে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে হার্ট ফেলিয়ারের মাত্রাটা কতটুকু এবং তার কী ধরনের ট্রিটমেন্ট লাগবে। সুতরাং হার্ট ফেলিওর নিয়ে আসলে প্যানিক হওয়ার যুগ শেষ হয়ে গেছে, এটা নিয়ে এত ভয়ের কিছু নেই। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে, এবং কোনো লক্ষণ দেখা দিলে বা বুকে কোনো চাপ ব্যথা বা হঠাৎ কোনো খুব বেশি খারাপ লাগছে, বুকে ব্যথা লাগছে, শ্বাসকষ্ট আছে, পায়ে ফুলা আছে, সিভিয়ার অ্যানিমিয়া যেটা মানে খুব বেশি রক্তশূন্যতা, এইসব ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে অবশ্যই। আপনি খুব সুন্দর করে বললেন। এখন আমরা আসি হার্ট ফেলিওরের চিকিৎসা। কী কী চিকিৎসা আপনারা এই হার্ট ফেলিওর নিয়ে দিয়ে থাকেন? হার্ট ফেলিওরের প্রথম যেটা সেটা হচ্ছে আমরা তো বুঝতেই পারছি যে ডায়োটিক্স যে দিয়ে তার যে কনজেশন যেটা হয়েছে সেটাকে আমরা কমিয়ে দেব। কিন্তু এখন আগে আমরা শুধুমাত্র ডায়োটিক্স নিয়ে ব্যস্ত থাকতাম, কিন্তু এখন হার্ট ফেলিওর চিকিৎসা করা যায় 4টা পিলার বলা হয় এগুলোকে। 4টা পিলারের মধ্যে কী কী থাকবে? ফার্স্ট ওয়ান যেটা সেটা হচ্ছে বিটা ব্লকার থাকবে। সেকেন্ড হচ্ছে যেটা আমরা সিকোবেট্রেল অবলিক বালসার্টনের যে কম্বিনেশনটুকু সেটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। থার্ড ওয়ান যেটা সেটা হচ্ছে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট যদি থাকে। আর ফোর্থ ওয়ান যেটা সেটা হচ্ছে সোডিয়াম গ্লুকোজ লোয়ার ট্রান্সপোর্টার SGLT1 এই ড্রাগগুলো। তাহলে এখন আগেকার দিনের যে ধারণাটা এখন অনেক চেঞ্জ হয়েছে, এবং রোগীরা এই ওষুধগুলোতেই বেশ বেটার ফিল করছে। আচ্ছা, এখন একটা পেশেন্টকে আমরা তার প্রাইমারি স্টেজটুকু ঠিক করে দেবেন, এরপর আসুন তার আবার সেই লম্বা পিরিয়ড যেটা হবে, তার যে রেস্ট অফ লাইফ যেটা আছে সেটাকে সে কী করবে? সেটাকে 1 নম্বর কাজ করবে যেটা সেটা হচ্ছে সে এক্সারসাইজের মানে তার কার্ডিয়াক ফাংশনটুকু বাড়িয়ে দেওয়া। 2 নম্বর যেটা হচ্ছে সেই ইমপ্লান্টেবল কার্ডিওভাস্কুলার ডিফিব্রিলেটর অথবা সাথে সিআরটি ইউজ করা, অথবা তার যদি ম্যাটেরিয়াল রিগার্জিটেশন অথবা টাস্কারপেট রিগার্জিটেশন যদি থাকে টাস্কের এগুলোকে একটু ঠিক করে নেওয়া। এখন এই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা যাব ড্রাগ প্লাস হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট, তাহলে দেখা যায় দারুণভাবে তার লাইফ স্টাইলটা চেঞ্জ হচ্ছে এবং সুন্দর সেটা জীবনযাপন করতে পারছে। হার্ট ফেলিওর মানেই হচ্ছে এখন আর মৃত্যু নয়, জাস্ট লাইফটাকে চেঞ্জ করানো। অনেক সুন্দর করে বললেন। আগে যেখানে ট্রিটমেন্ট মানে ছিল একটা ওষুধ, যেটা ডায়াবেটিক্স আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি, যেটা কিডনির মাধ্যমে পানিটাকে বেশি পানি জমে থাকে সেটাকে সরিয়ে দিয়ে শরীরে পানির পরিমাণটা কমিয়ে আমাদের যে সিমটমগুলো বা উপসর্গগুলো দেখা যায় সেই উপসর্গগুলোকে কিছুটা কমিয়ে ফেলেন। কিন্তু এখন অত্যাধুনিক চিকিৎসায় অনেক নতুন নতুন ড্রাগ যুক্ত হয়েছে, অনেক নতুন নতুন মেডিসিন, এবং সেই সাথে লাইফস্টাইল মডিফিকেশন। আমাদের বিশেষজ্ঞ ডক্টর যেটা বললেন, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে তার মানে আপনার জীবনের যে লাইফের যে দৈনন্দিন চালচলনে কিছু গাফিলতি বা বিভিন্ন যেটা বলবো যে সচেতনতার অভাবে অনেক সময় হার্ট ফেলিওরের মতো বড় ধরনের রোগ হয়, সেই জন্য সেখান থেকে সরে আসতে হবে। নিয়মিত এক্সারসাইজ করতে হবে, শরীরের ওজন কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস প্রেশার থাকলে সেগুলো কন্ট্রোলে রাখতে হবে, অবশ্যই ধূমপান বা যে কোনো বদ অভ্যাস সেটা ত্যাগ করতে হবে। এখন আসুন আমরা আরেকটু অন্যদিকে যাই। হার্ট ফেলিওর এটা কি শুধু এটা কেন বয়সের কোনো বাধা কি আছে, বাড়কি আছে যে 40 বছর 50 বছরের পরে হবে, এরকম কোনো ব্যাপার কি আছে, নাকি ছোটদেরও হতে পারে? ইউজুয়ালি আমরা সেই যে আগেকার দিনে যেটা ইসকেমিক হার্ট ডিজিজ মানে বলতাম যে এটা মোর দ্যান আফটার 50 বছর পরবর্তী একটা
কিন্তু না, এখন দেখা যাচ্ছে একজন মানুষ 35। Welcome to CSCR Hospital, a one-stop health service for all. 40 বছর দেখা যাচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজে আক্রান্ত হয়ে সে ওই আবার সে হার্ট ফেলিওর দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে এটা আগেরকার দিনে যে হার্ট ফেলিওর মানে হচ্ছে এল্ডারলি এইজের রোগ, সেটা কিন্তু এখন আর না। এখন দেখা যাচ্ছে অল্প বয়সে একটা ফিমেল আপনার কাছে এসেছে যে সে হচ্ছে এনিমিক ইয়াতে আক্রান্ত, তাহলে দেখা যাচ্ছে তার সেই অল্প বয়সে দেখা যাচ্ছে 24-25 বছর বয়সে সে হার্ট ফেলিওর আক্রান্ত হচ্ছে সে, কারণ হচ্ছে তার এনিমিয়ায় তাকে কাবু, তার হার্টকে কাবু করে দিয়েছে। সুতরাং এটা একটা আগেকার দিনের যে ইয়াগুলো সেগুলোকে এখন চেঞ্জ হয়েছে। এখন হচ্ছে যে দেখা যাচ্ছে অল্প বয়সেই আমরা হার্ট ফেলিওর রোগী পাচ্ছি। অনেক ধন্যবাদ। এই যে আমি একটু এইদিকে যাই, আগে কিন্তু যেটা বলা হতো হার্ট ফেলিওর বা হৃদয় বা হার্টের যে কোনো রোগী আমরা ধরে নিতাম যে 40 বছর 50 বছরের পরে হচ্ছে। এখন কিন্তু সেটা না, এখন আমাদের লাইফস্টাইলে চেঞ্জ এসেছে। বাচ্চাদেরও আগের মতো আমরা যেরকম খেলাধুলার মাঠ ছিল, বাচ্চারা বাইরে খেলতে পারতো, সেই জিনিসটা থেকে সরে এসেছে। এবং এখন দেখা যাচ্ছে বাচ্চাদের ওবেসিটিও একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। এইসব কারণে বাচ্চাদের অ্যাক্টিভিটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, সেই জন্য ধীরে ধীরে কম বয়সেও হার্টের রোগগুলো বেড়ে যাচ্ছে। আমি একটু এই প্রসঙ্গে আসি, যেহেতু আমাদের কিছুটা আলোচনা আরও সুযোগ আছে। আমাদের যে আপনি যে বললেন অ্যানিমিয়া বা রক্তশূন্যতা, আমাদের দেশের পরিপ্রেক্ষিতে মহিলাদের কিন্তু অ্যানিমিয়া বিভিন্ন কারণে, তারা দেখা যায় মাসিকের রক্তক্ষরণ বেশি হচ্ছে বা পুষ্টিকর খাবারের অভাবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হচ্ছে। তো এই যে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা, এটা হার্ট ফেলিওরটা বা হার্টের উপরে কাজটা কীভাবে করে, যে ফেলিওরটা কীভাবে হচ্ছে? এখন হার্টের নিয়ম কি? হার্ট হচ্ছে যে শরীরের যেখানে যেখানে প্রয়োজন সে হার্টে সেই রক্তটুকু চালু করে দেবে। এখন একজন অ্যানিমিয়ার পেশেন্ট, সে এসেছে, সে তার এমনিতে হচ্ছে তার ব্লাড যেটা আছে সেটা যে পরিমাণ আপনার অক্সিজেন নেওয়ার দরকার সে নিতে পারছে না, কারণ হচ্ছে তার হিমোগ্লোবিনটা কম। তো রেজাল্ট কী হচ্ছে? তাহলে একটা কাজ দেখা গেলো যে সে যখন করছে তার হার্টটাকে অনেক বেশি কাজ করতে হচ্ছে, অনেক বেশি। তো রেজাল্ট কী হবে আলটিমেটলি? হ্যাঁ, হার্ট এক সময় পর্যন্ত কাজ করবে সে, কিন্তু দেখা গেলো যে সে এক সময় গিয়ে আর পারছে না, মানে ওই সে আস্তে আস্তে হার্ট ফেলিওরের দিকে চলে যাচ্ছে। যখনই যে কোনো কাউকে আপনি বেশি বেশি কাজ করতে বলবেন, দেখবেন সে এক সময় গিয়ে সে ইয়া হয়ে যাবে, মানে তার ওটা আর বেশি কাজ করছেন, ও আলটিমেটলি দেখা যাচ্ছে অ্যানিমিয়ার কারণে আলটিমেটলি হার্ট ফেলিওরের দিকে চলে যাচ্ছে। অনেক ধন্যবাদ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু বা গুরুত্বপূর্ণ একটা কারণ, যে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা আমাদের দেশের মতো, বিশেষ করে এই সাবকন্টিনেন্ট বা বাংলাদেশে তো বটেই, যে নারীদের যে জিনিসটা দেখা যায় তারা খাওয়া দাওয়ার ব্যাপারে উদাসীন। বিশেষ করে আমাদের গ্রামে গঞ্জে কিংবা আমাদের মা বোনেরা দেখা যায় খাবারটা সবার শেষে খাচ্ছেন, পাতের মধ্যে যে প্রোটিন বা বিভিন্ন পুষ্টিকর খাবারটা কম খাচ্ছেন, যার ফলে যেটা হচ্ছে তাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেটা বেশিরভাগ মানুষের মহিলাদের হয়, যে রক্তে লৌহ কণিকার পরিমাণ কমে যাওয়া, রক্তশূন্যতা হচ্ছে। এবং সেই সাথে আরেকটা হচ্ছে মাসিকের রক্তক্ষরণ, অতিরিক্ত রক্তক্ষরণ। দেখা যায় জরায়ুর বিভিন্ন রোগের কারণে অতিরিক্ত রক্তক্ষরণের অ্যানিমিয়া, এটা খুবই কমন। আবার দেখা যায় বাচ্চা হওয়ার পরে এ ধরনের রোগী আমরাও পাই, যে বাচ্চা হওয়ার পরে অ্যানিমিয়া দেখেই বোঝা যায় যে একদম সাদা হয়ে আছে। এই ধরনের রোগীদের কিন্তু হার্ট ফেলিওর বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমাদের বিশ্লেষক যেটা বললেন, অ্যানিমিয়াতে কী হয়, আমাদের হার্টের কাজ কী? হার্টের কাজ হলো যে শরীরের বিভিন্ন অংশে হার্টটাকে, রক্তগুলোকে পাম্পিং করে সমভাবে যেখানে যতটুকু দরকার রক্তটা সাপ্লাই করা। যদি রক্তই না থাকে তাহলে সেটা সাপ্লাই কোত্থেকে হবে? এখন রক্ত যখন কমে আসে তখন অ্যাটলিস্ট হার্ট যায় আমাদের যে ভাইটাল অর্গানগুলো, ব্রেন, কিডনি, লাংস, এই ধরনের অর্গানগুলো যাতে পরিমাণ মতো রক্ত পায়, তখন সেই প্রচেষ্টা থেকে হার্ট কিন্তু অতিরিক্ত কাজ করে, অতিরিক্ত তার মাসেলগুলো পাম্প করে, অতিরিক্ত রক্ত বারবার সার্কুলেশনে দেওয়ার, সেই যেতখানে রক্ত আছে সেটাই সার্কুলেশনে দেওয়ার চেষ্টা করে। এতে যেটা হয়, হার্টের যে মাসেলগুলো আছে উনি যেটা বললেন সেটা
আস্তে আস্তে কি বা কর্মক্ষমতা হারিয়ে ফেলে, সেখান থেকে হার্ট ফেলিয়ার হয়। এবং আমার মনে হয় আপনি যদি একটু আলোকপাত করেন, এটা তো খুব সহজেই আমরা প্রিভেন্ট করতে পারি, যেটা অ্যানিমিয়া থেকে হচ্ছে। এখন যখনই আমরা অ্যানিমিয়া অথবা রক্তশূন্যতা পাচ্ছি, তখনই যদি আমরা তার প্রপারলি যদি ইয়াটা করতে পারি, ট্রিটমেন্টটা যদি করতে পারি, যেমন হচ্ছে 1 নম্বর হচ্ছে তার প্রথম ইয়াটাকে আয়রন জাতীয় আয়রন জাতীয় ওষুধগুলো দিয়ে দিই। এটা আয়রন যদি ইনজেক্টেবল যদি লাগে ইনজেক্টেবল দিয়ে দেব, ওরালি হচ্ছে যে দেবো। এবং যেসব খাবারগুলোতে আয়রন বেশি থাকে সেই সব খাবারগুলোকে আমরা তাদের জন্য রাখ দিলাম। দেখা গেল যে তার আস্তে আস্তে ইমপ্রুভ করবেন। যদি দেখা যায় যে সে হার্ট ফেলিয়ার নিয়ে এসেছে, প্রথমে হচ্ছে আমাকে হার্ট ফেলিয়ার ট্রিটমেন্টটা করে দিতে হবে, সাথে অ্যাসোসিয়েটেড তার যেটা কজ আছে, কারণ যেটা আছে, সেটাকেও সাথে ম্যানেজমেন্ট করে দেওয়া। এইভাবেই হচ্ছে আস্তে আস্তে সে ইমপ্রুভ করে যাবে। অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের অ্যানিমিয়ার কারণে বিশেষ করে মহিলাদের যদি হার্ট ফেলিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু আগে অ্যানিমিয়ার কজ বা অ্যানিমিয়ার কারণ উদ্ঘাটনের থেকে হার্ট ফেলিয়ারের চিকিৎসাটা আগে করতে হবে, একজন হৃদরোগ বিশেষজ্ঞের কাছে আগে যেতে হবে। এবং হার্ট ফেলিয়ারের চিকিৎসার পরে কী কারণে ওনার রক্তশূন্যতা হয়েছে সেটা বের করে সে অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। সেটা যদি আয়রনের ঘাটতির কারণে হয়, তাহলে এটা ট্রিটমেন্ট খুবই ইজি, এবং বেশিরভাগ ক্ষেত্রে আসলে তাই হয়। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনি যদি আমাদেরকে বলেন বর্তমান কিংবা ভবিষ্যৎ কী পরিকল্পনা আপনাদের আছে, এই যে আপনারা যারা বিশেষজ্ঞ ডক্টর আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, বিশেষ করে আমি বলবো আমাদের চট্টগ্রাম অঞ্চলের পরিপ্রেক্ষিতে আপনাদের কী ধরনের পরিকল্পনা আছে এই হার্ট ফেলিয়ারের রোগীদের নিয়ে? একটা বর্তমানে যেটা পাচ্ছি আমরা, বর্তমানে হার্ট ফেলিয়ার আসলো, হার্ট ফেলিয়ার চিকিৎসা করলাম, তাহলে এরপর হচ্ছে যে তাদের সাথে রুগীর সাথে এবং ডাক্তারের সাথে একটা কেমন জানি একটা দূরত্ব তৈরি হয়। কারণ যদি রুগীটা যদি অনেক দূর থেকে আসে, তাহলে সে আর কন্ট্যাক্ট করতে পারেন। অথবা যেহেতু এটা একটা লং প্রসেস একটা রোগ, সুতরাং এটাতে হচ্ছে যে রুগীরা একসময় সে অ্যানয়েড হয়েছে যে আমি আর কয়বার যাব, আমার কী হবে, এই চিকিৎসা আমি কতদিন নেব। কিন্তু এটা হচ্ছে বর্তমান অবস্থা। কিন্তু আমরা যেটা চিন্তাভাবনা করছি এখন, সেটা হচ্ছে যে আমরা যদি একটা টেলিমেডিসিনের যদি ব্যবস্থা করতে দিতে পারি, যে সে ওখানেই থাকবে, তার বাড়ির ওখানেই থাকবে, সে তাকে আমার কাছে কষ্ট করে আর আসতে হচ্ছে না, ওখানে থেকেই তাকে আমরা সেরকমভাবে তাকে টেলিমেডিসিনের মাধ্যমে তার যা লাগে, তার কী প্রবলেম, তার কী ইনভেস্টিগেশন প্রয়োজন, তার কী ট্রিটমেন্ট, আর দূরত্ব আছে কিন্তু হচ্ছে সে আমার থেকে ট্রিটমেন্টটুকু পাচ্ছে, তাহলে এটার জন্য ইমপ্রুভ হলো। সেকেন্ড ওয়ান যেটা, সেটা হচ্ছে সাম রিমোট কন্ট্রোল, যেই একটা ডিভাইস কতগুলো ফিট করে দেওয়া, মানে নিয়ে দেওয়া। যেমন একটা মানুষ আইসিডি লাগালো অথবা একটা সিআরটি লাগালো, তার সাথে হচ্ছে আমার এখানের সাথে একটা রিমোট কন্ট্রোলিং ডিভাইস যোগ করে দিলাম। তাতে করে হবে কি, দেখা গেল যে তার হার্ট কীরকম কাজ করছে, তার মানে প্রেশার অথবা তার অ্যাওর্টিক প্রেশার এইসব কেমন কাজ করছে, কী লেভেলের, সেটাও কিন্তু আমরা জানতে পারবো হচ্ছে যে তার রিমোট মানে মনিটরিংয়ের মাধ্যমে। তাতে করে হবে কি, এতে করে রোগীটার খুব লাভ হবে যেটা, সেটা হচ্ছে মারাত্মক কিছু হওয়ার আগেই সে কিন্তু ওই কনসালটেন্ট তাকে জেনে যাচ্ছে, সব কিছু কী করতে হবে সব কিছুই জানিয়ে যাচ্ছে। তাতে করে লাভ হচ্ছে রুগীরই। এবং এত সহজেই কিন্তু এখন আগে যেরকমভাবে মারাত্মকভাবে বলা হতো যে বুঝি মৃত্যুর সময় মানে সামনে, কিন্তু এখন আর সেটা নয়, গ্রাজুয়ালি আমরা সামনের দিকে যাচ্ছি। তো আমরা ভবিষ্যতের জন্য আমরা যেটা চাই সেটা হচ্ছে একজন কনসালটেন্ট, সে থাকে ঢাকায়, কিন্তু ওনার রুগী আছে হয়তো কক্সবাজারের কোনো একটা গ্রামে, কিন্তু দেখা গেল যে তার কোনো রকম চিকিৎসার কোনো ঘাটতি হচ্ছে না, ওই রিমোটের মাধ্যমে সব কিছু হয়ে যাবে। এবং এটা আমাদের দেশে আশা করি ইনশাল্লাহ হবে। অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটা উপসংহার যে আমাদের হার্ট ফেলিয়ার রোগীরা দেখা যায় খুব বিরক্ত হয়ে যান। এটা যেহেতু লং প্রসেস এবং লাইফ লং প্রসেস বলবো, যে আপনাকে সারা জীবন আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে। সেটা অনেক সময় দেখা যায় রোগীর তার নিজের বিরক্তির কারণে যায়, বিশেষত তার পরিবারের সদস্যরাও একটা সময় আর গা করেন না যে বারবার এত দূরে নিয়ে গেলাম। তো যেই সব রোগী আমাদের রিমোট এরিয়াতে থাকেন কিংবা মেইন দেখা যায় যে মেইন ঢাকা চট্টগ্রাম শহরে বড় বড় ডাক্তারদের কাছ থেকে দূরে আছেন, সেই ক্ষেত্রে যেটা হয় যে উনি যেটা বললেন একটা টেলিমেডিসিনের ব্যবস্থা করা, টেলিমেডিসিনের মাধ্যমে
সবসময় একটা পরামর্শ দিয়ে যাওয়া এবং রুটিন একটা এক্সামিন বা রুটিন একটা মৌখিক যেগুলো উপদেশ কিংবা যেগুলো সতর্কতা ওগুলো সম্পর্কে ইনফর্ম করা, কী কী পরীক্ষা করতে হবে সেটাও বলা এবং সেটার রেজাল্টও জানা যায়। আরেকটা যেটা আমার খুব আধুনিক এবং খুব নতুন মনে হলো এবং সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরকে সেভাবে আগাতে হবে, সেটা হচ্ছে কোনো ডিভাইস লাগিয়ে রিমোট ডিভাইস। সেটা যিনি বিশেষজ্ঞ ডক্টর তিনি তার চেম্বারে বসেই রিমোট এরিয়ার যে রিমোট ডিভাইসের মাধ্যমে রোগীর হার্টের কী কন্ডিশন, লাংসের কী কন্ডিশন পুরোটাই উনি অবজার্ভ করতে পারবেন, মনিটর করতে পারবেন। সেটা অবশ্যই আমাদের সময়ের দাবি এবং আমরা আশা করি অদূর ভবিষ্যতে বাংলাদেশ সেই লেভেলে চলে যাবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। থাকুন এটিএন বাংলার সাথে, থাকুন ডক্টর স্টেশনের সাথে।